আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের সাথে আছে এখন জুনায়েদ ইসলামী, ফাজ, শুভ, ইউসরা, দিনা, ফাতেমা, লুবাবা। চলে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই। মুসাদ্দিক চলে আসছে, ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা স্যার আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মুসাদ্দিক হোসেন। আচ্ছা, আমরা আমাদের সিলেবাসের প্রায় সবই শেষ করে ফেলেছি। এখন সম্পাদ্য এবং পরিসংখ্যান বাদ আছে। সম্পাদ্য থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে, পরিসংখ্যান থেকে দুইটা আসবে, দিতে হবে একটা। এই জন্য আমরা প্রথমে পরিসংখ্যান ধরলাম, যেখান থেকে দুইটা প্রশ্ন আসবে। আর সম্পাদ্য উপপাদ্যের সাথে আসে, এই কারণে কেউ সম্পাদ্য বাদ দিতে পারে, আবার কেউ একটা সম্পাদ্য একটা উপপাদ্য করতে পারে। তো আজকে শুরু হচ্ছে পরিসংখ্যান। তো প্রথমে আমরা একটু পরিসংখ্যানের পিছনের বিষয়গুলা রিভাইজ দিয়ে আসি। পরিসংখ্যান বিষয়টা কি? এখানে পরি সংখ্যা আর সংখ্যা সম্বলিত বিষয়, তাই সংখ্যান। পরিসংখ্যান, এই পরিমাণে পরিসীমানা, এই পরিমাণে হচ্ছে হিসাব নিকাশ করা, সংগ্রহ করা, এক জায়গায় নিয়ে আসা, এরকম পরিসংখ্যান। পরিসংখ্যান মানেই হচ্ছে সংখ্যা থেকে আসছে সংখ্যা বাচক যে বিষয়গুলো আছে, সংখ্যাবাচক যে উপাত্ত আছে, সংখ্যাবাচক যে তথ্যগুলো আছে, এইগুলাকে নিয়ে কিছু কাজ করা, এগুলাকে নিয়ে কিছু প্রসেসিং করা, এগুলোকে নিয়ে কিছু এখান থেকে কিছু বোঝা, ভবিষ্যতের জন্য কিছু উপলব্ধি করা, এটাই হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান মানেই হচ্ছে অতীতে কি হয়েছে সেটা পরিসংখ্যান নিয়ে সেটাকে প্রসেসিং করে একটা সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতের জন্য কিছু করা, এটাই হচ্ছে পরিসংখ্যান। তার মানে পরিসংখ্যানের মধ্যে মূলত কি নিয়ে কাজ? সংখ্যা। কারণ পরিসংখ্যান শব্দের মধ্যেই সংখ্যা আছে। সংখ্যান মানে সংখ্যা নিয়েই কাজ, এজন্য সংখ্যান, পরিসংখ্যান। এখন পরিসংখ্যানের একেবারে প্রাথমিক যেই কাঁচামালটা, কাঁচামাল বলে প্রাথমিক কাঁচামাল, মানে একবারে ফার্স্ট যে সংখ্যামূলক জিনিসগুলো আমরা সংগ্রহ করি, সেগুলোকে কি বলা হয়? কাঁচামাল। হ্যাঁ, কি বলে? কাঁচামাল। কাঁচামাল। কাঁচামাল তো বললাম, এই কাঁচামালটাকে কি বলে? কাঁচামাল মানে তো একবারে প্রাথমিক যে বিষয়টা আমরা নিলাম, কাঁচামাল, তাকে রান্না বান্না করে তারপরে ভালো কিছু তৈরি করা যাবে, এই কাঁচামালটাকে বলা হয় উপাত্ত। পরিসংখ্যানের একবারে প্রাথমিক কাঁচামাল যেটা, সেটাকে বলে উপাত্ত। উপাত্ত, ঠিক আছে, এটা কি বলে? উপাত্ত স্যার। উপাত্ত, উপাত্ত উপাত্ত বলা হয়। ইংরেজি উপাত্তর ইংরেজি হচ্ছে ডাটা, প্রাথমিক। আচ্ছা, আমরা প্রাথমিক যে উপাত্তটা সংগ্রহ করি, কাঁচামালটা সংগ্রহ করি পরিসংখ্যানের, এই প্রাথমিক উপাত্ত, এইটা এটা কি বিন্যস্ত থাকে না অবিন্যস্ত থাকে? একবারে প্রাথমিক ভাবে অবিন্যস্ত থাকে। অবিন্যস্ত থাকে। মনে করো আমরা একটা ক্লাসে ঢুকলাম, সেখানে এলোমেলো ছাত্ররা আছে। আচ্ছা, ছাত্ররা যে রোল অনুসারেও থাকে, তো রোল অনুসারে তো আর সবার উচ্চতা সমান না। তো আমরা জিজ্ঞেস করলাম যে প্রত্যেকের উচ্চতা গুলো দাও, আর একজনকে বললাম তুমি লেখো, একজনকে দাঁড়ালো আর উচ্চতা দিল। এই উচ্চতা গুলোকে একবারে সুন্দর সিরিয়াল হবে? কেউ বেশি আছে, মানে এলোমেলো হবে, এলোমেলো। ইয়েস স্যার, এলোমেলো হবে। এলোমেলো, এই যে এলোমেলো যেই উপাত্ত গুলা, এগুলাকে বলা হয় অবিন্যস্ত। অবিন্যস্ত, বিন্যস্ত মানে হচ্ছে সাজানো। অবিন্যস্ত বা ন্যস্ত, অবিন্যস্ত। তো উপাত্ত আসলে কি? পরিসংখ্যানের মধ্যে যে সংখ্যা সূচক যেই তথ্যগুলো আছে, সেগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত।
অতএব পরিসংখ্যানে কিন্তু সংখ্যার বাইরে কিছু চলবে না, সব সংখ্যা। এখানে সংখ্যায় আসতে হবে, যেগুলো জিনিসের সংখ্যা নির্ণয় করা যায় না সেগুলো দিয়ে কিন্তু পরিসংখ্যান হবে না। তাহলে পরিসংখ্যানের জন্য আবশ্যক কি? সংখ্যা হতে হবে। পরিসংখ্যানের তথ্য অবশ্যই কি হতে হবে? সংখ্যা হতে হবে। সংখ্যা। সংখ্যা সংখ্যা বাদে মনে করো আমরা নিলাম যে কে ভালো, কে মন্দ, কে এই ধরনের শব্দ দিয়ে যদি আমরা পরিসংখ্যান নিই, এটা কি আসলে পরিসংখ্যান হবে? হবে না। হ্যাঁ, আমরা এক কাজ করতে পারি যে ভালোর উপরেই পরিসংখ্যান নিলাম, ভালোর উপরেই পরিসংখ্যান নিলাম যে কে কতখানি ভালো। তো দেখা যাচ্ছে একজন 10% ভালো, একজন 20% ভালো, একজন 30%, একজন 50%, একজন 100% ভালো, একজন 90% ভালো। এই যে পার্সেন্টেজ, একটা সংখ্যা তো নাকি? পার্সেন্টেজ সংখ্যা না? यस স্যার। তাহলে এটা কিন্তু পরিসংখ্যান হয়ে গেল, তাই না? পরিসংখ্যান হয়ে গেল এটা। কিন্তু স্যার এটা নির্ণয় করবেন কিভাবে? হ্যাঁ, কি বললে? কিন্তু স্যার এই ভালো খারাপটা নির্ণয় করবেন কিভাবে? এটা হচ্ছে তার সার্বিক আচার আচরণ দেখে একটা টিচার মনে করো বা অনেক কয়জন মিলে বললো যে এই ছেলেটা ভালো, তবে এটা 10% ভালো, 20%, 30% একটা দিল। ধরো একটা ওয়েবসাইট তৈরি করেছে বা একটা অ্যাপস তৈরি করেছে, আর আমাদেরকে ভোট দিতে বললো যে এই ওয়েবসাইটটা কি পরিমাণ উপকারী, কি পরিমাণ ভালো। সেখানে 10 থেকে 100 পর্যন্ত পার্সেন্টেজ দেওয়া আছে। তখন মনে করো যে যেভাবে ওয়েবসাইট থেকে উপকৃত পেয়েছে সে সেইভাবে ওখানে পার্সেন্টেজ দিল। কারো কাছে 10% ভালো লেগেছে, কারো কাছে 20%, কারো কাছে 100% ভালো লাগছে, খুবই ভালো, একবারে সুন্দর। এইভাবে কিন্তু ভালো লাগার উপরেও বা ভালো বিষয়ের উপরেও পরিসংখ্যান দিতে পারে। আমার মূল কথাটা হচ্ছে পরিসংখ্যান হতে হবে কি মূলক? সংখ্যামূলক। সংখ্যামূলক। আর সংখ্যামূলক যেই তথ্যটা আমরা নিব সেটার নাম কি? উপাত্ত। সেটার নাম উপাত্ত। এই উপাত্তটা আমরা সংগ্রহ করছি। এই উপাত্তটা দুই রকম হবে, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা অবিন্যস্ত। একটা হচ্ছে বিন্যস্ত আর অবিন্যস্ত, আর একটা হচ্ছে অবিন্যস্ত। দুইটা কিন্তু একই জিনিস। অবিন্যস্তকে বিন্যস্ত করলে সেটা হয়ে গেল বিন্যস্ত। বিন্যস্ত করা যায় দুই ভাবে। অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করা যায় কয় ভাবে? দুই ভাবে। এক হচ্ছে মানের ক্রমানুসারে সাজিয়ে, মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত। অবিন্যস্তকে বিন্যস্ত করা যায় এক নাম্বার হচ্ছে মানের ক্রম অনুসারে সাজিয়ে। ক্রম অনুসারে সাজিয়ে। ক্রম অনুসারে মনে করা আছে 1, 5, 3, 2 এইভাবে বিভিন্ন রকম ভাবে 10 পর্যন্ত এলোমেলো সংখ্যা আছে। আমরা যদি এটাকে একবারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সিরিয়ালি সাজালাম ছোট থেকে বড়, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসেন্ডিং। অথবা আমরা ডিসেন্ডিং করলাম, অর্থাৎ 10, 9, 8 এভাবে 1 পর্যন্ত নিয়ে আসলাম। হতে পারে বড় থেকে ছোট, হতে পারে ছোট থেকে বড়। এটাকে বলা হয় মানের ক্রমানুসারে সাজানো। তাহলে বিন্যস্ত হয়ে গেল। এটা দিয়ে অনেক কাজ করা যাবে, এটা দিয়েও বোঝা যাবে যে মাঝখানে কে আছে, মধ্যক কে, প্রচুরক কে, অনেক কিছু বোঝা যাবে। এরপরে হচ্ছে দ্বিতীয় যেইভাবে অবিন্যস্তকে বিন্যস্ত করা যায় সেইটা কি? সেটা হচ্ছে সারণীর মাধ্যমে। কিভাবে? সারণীবদ্ধ করে। পর্যায় সারণীর মাধ্যমে। পর্যায় সারণী কেন? সারণী স্যার। পর্যায় সারণী কেন? পর্যায় সারণী যে তোমার হচ্ছে রসায়নে। ও জি স্যার, সরি স্যার। এখানে হচ্ছে সারণী, শুধু সারণীবদ্ধ করে বা শ্রেণীবদ্ধ করে। সারণী মানে শ্রেণী থাকবে, শ্রেণীবদ্ধ করে। পর্যায় হবে না, এখানে কি হবে? আচ্ছা, এই পরিসংখ্যানের মধ্যে কি হবে? সারণী হবে না শ্রেণী হবে? শ্রেণী হবে না তোমার হচ্ছে এই পর্যায় হবে। রসায়নের পর্যায় চলে আসছে না মাথার মধ্যে? এখানে কিন্তু বরং এখানে কি হবে? শ্রেণীবদ্ধ করা, শ্রেণীতে সাজানো হবে। শ্রেণী কেমন? যেমন মনে করো তোমার বিভিন্ন নাম্বার পেয়েছে সবাই, 25 পেয়েছে, 26, 100 বিভিন্ন নাম্বার পেয়েছে।
এখন এই এলোমেলো আছে, আমরা এখন কি করব, আমরা দেখব যে 25 থেকে 30 পর্যন্ত কয়জন আছে, এইভাবে আমরা শ্রেণীতে সাজাবো। 31 থেকে 35 কয়জন আছে সাজাবো, এইভাবে সাজানোটাকে কি বলা হয়, শ্রেণীবদ্ধ করে। আচ্ছা, প্রীতমের ইয়াটা মনে হয় একটু কি বলে, নেটওয়ার্কটা খারাপ মনে হয়, কথা আটকে আটকে আসছে, সমস্যা হচ্ছে, তুমি না একটু চুপ থাকো। তো আচ্ছা, তাহলে আমরা অবিন্যস্তকে বিন্যস্ত করলাম কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। আমি সংক্ষেপে লিখছি, অবিন্যস্তকে বিন্যস্ত করা হবে দুই পদ্ধতিতে। এক নাম্বার হচ্ছে মানের ক্রম অনুসারে, মানের ক্রম অনুসারে, আরেকটা শ্রেণী, মানের ক্রম, আরেকটা হচ্ছে শ্রেণীবদ্ধ বা সারণীবদ্ধ, শ্রেণীবদ্ধ করে বা সারণীবদ্ধ, শ্রেণীবদ্ধ বা সারণীবদ্ধ করে সাজানো হবে। এখন আরেকটা বিষয় আমরা আসি, সেটা হচ্ছে শ্রেণীবদ্ধ। মানের ক্রম তো বুঝতে পারতেছো, সবগুলোকে মানের ক্রম সাজায় ফেলবে। শ্রেণীবদ্ধ না করলে সেখানে গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয় যা আছে সবই কিন্তু সহজ, কোনো সূত্র তেমন লাগবে না। গড় বললে 10 জন থাকলে 10 জনকে যোগ করে 10 দিয়ে ভাগ করবে, গড় চলে আসবে। মধ্যককে সাজানোর পরে যে মাঝে আছে সেই মধ্যক, মাঝে 2 জন থাকলে 2 জনের গড়। প্রচুরককে সে যে সবচাইতে বেশি আছে। তাহলে শ্রেণী মানের ক্রমানুসারে সাজালে কিন্তু সবকিছু নির্ণয় করা একেবারে সহজ। আর সারণীবদ্ধ করলে তখন কি হয়, সেগুলো সূত্র লাগবে। এখন আসো যে আমরা একটা অবিন্যস্ত উপত্যকে যখন সারণীবদ্ধ করব, সবার প্রথমে কি করতে হবে, একবারে ফার্স্ট সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে। সর্বোচ্চ সর্বনিম্ন দিয়ে, মানে একসাথে বলা হয়, একসাথে বলে পরিসর, মানে অত ভাগ। তোমার কথা ঠিক আছে, আগে সর্বোচ্চ সংখ্যা, তারপরে সর্বনিম্ন, তারপরে সেখান থেকে পরিসর, কথা তোমার একবারে রাইট, কিন্তু এত না। আমরা সবগুলোকে একসাথে বলবো, পরিসর নির্ণয় করতে হবে। ফার্স্ট যে কাজ করতে হবে সেটা হচ্ছে পরিসর নির্ণয় করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা, ওই দুইটা আবার একসাথে। ঠিক আছে, তোমাদের কথাও ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি না ধরলে তো শ্রেণী সংখ্যা আসে না। এজন্য 2 নম্বরে কিন্তু একসাথে দুইটাকে বলা আছে, অর্থাৎ একটা কি বলে, শ্রেণী সংখ্যা ধরে, শ্রেণী সংখ্যা ধরে শ্রেণী ব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়, দুইটা একসাথে। তারপরে 3 নাম্বার কাজ হচ্ছে ট্যালি, ট্যালির মাধ্যমে গণসংখ্যা নির্ণয়। এগুলো কিন্তু তোমাদের সব আগে আলোচনা হয়েছে। ট্যালি বুঝো তো, ক্লাস 8এও শিখেছো। ট্যালি মানে হচ্ছে একের জন্য একটা, যদি আমি 20 থেকে 30-এর মধ্যে একজন পাই তাহলে একটা টান দেব, 2 জন পালে 2টা টান দেব, 5 জন পালে 4টা টান দিয়ে কেটে দেব, 5 জন পেলে 4টা টান দিয়ে কেটে দেবো। এগুলো ট্যালি। তো ট্যালির মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে কয়জন আছে, তখন গণসংখ্যা লিখে দিলাম। এই হচ্ছে তোমার। আর শ্রেণী ব্যাপ্তির হচ্ছে সুবিধা মতো। আরেকটা প্রশ্ন নৈবেত্তিকের লাগতে পারে এগুলো প্রশ্ন, সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি সাধারণত কত হয়? সাধারণত 15 পর্যন্ত। 5 থেকে 15। 5 থেকে 15 স্যার। কেউ বলেছে 5 থেকে 10, কেউ বলেছে শুধু 15 পর্যন্ত। তোমাদের সবার কথা মিলিয়ে হবে 5 থেকে 15। এটা কি বাধ্যতামূলক যে 5 থেকে 15 হইতেই হবে? এটা হচ্ছে সাধারণত হয়, কিন্তু কখনো অনেক বেশি পরিসর হলে 15 বেশি হতে পারে, আর খুব কম পরিসর হলে 5-এর কমও হতে পারে, কিন্তু সাধারণত জেনারেলি 5 থেকে 15। এই তথ্যগুলো কিন্তু সব মনে রাখতে হবে, এগুলো লাগবে। আচ্ছা, ট্যালির মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করা মানে গণসংখ্যা সারণী তৈরি হয়ে গেল। ওই সারণীর নামটা কি? গণসংখ্যা সারণী। এই কাজটা করলে যা তৈরি হবে তার নাম হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী।
গণসংখ্যা নিবেশন সারণী। নিবেশন সারণী। সারণী। নিবেশন বানান ঠিক আছে তো নাকি এখানে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এই টোটাল কাজটা করার পর যেটা তৈরি হবে তার নাম গণসংখ্যা নিবেশন সারণী। এই গণসংখ্যা নিবেশন সারণী করলাম, তার মানে আমাদের উপাত্তগুলো সব অবিন্যস্ত থেকে বিন্যস্ত হয়ে গেল এবং সারণীবদ্ধ হয়ে গেল। শুধু বিন্যস্ত না, সারণীবদ্ধ, মানে দ্বিতীয়টাতে চলে আসলো, শ্রেণীবদ্ধ হয়ে গেল, সারণীবদ্ধ হয়ে গেল। এখন এটাকে নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এটাকে নিয়ে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো, এটা থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো, এটা থেকে আমরা গড় নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি আছে, সরাসরি পদ্ধতি আছে। এটা থেকে আমরা কি করতে পারবো, আমরা একটা সুন্দর চিত্র আঁকাতে পারবো, আয়ত লেখো, তাহলে কোন জায়গায় কি অবস্থা বোঝা যাবে। এটা থেকে আমরা গণসংখ্যা বহুভুজ তৈরি করতে পারবো, কোথায় বেশি উঁচা আছে তাহলে সেই জায়গাতে গণসংখ্যা বেশি। যদি ধরো মনে করো বিভিন্ন ওভারে আমরা যদি রান নিই, তাহলে যেই ওভারে দেখা যাবে যে অনেক উঁচা হয়ে গেছে সেই ওভারের রানটা সবচেয়ে বেশি। তারপর আস্তে আস্তে আবার নিচা হয়ে গেল, মানে পরে রানের আবার ধস। শেয়ার বাজারও এরকম হয়। তো বিভিন্ন জায়গাতে ওই চিত্রের মাধ্যমে কিন্তু দূর থেকে দেখেই বোঝা যায় যে আসলে প্রথম দিকে না মাঝের দিকে নাকি শেষের দিকে কোন জায়গাতে তোমার এই ইয়াটা বেশি আছে আর কোন জায়গায় কম আছে বোঝা যায়। এরপরে আরেকটা আছে, সেটার নাম হচ্ছে অজীব রেখা। আমরা কিন্তু এখান থেকে অজীব রেখাও তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা নতুন জিনিস বের করতে হবে, বেশি কম আছে। হ্যাঁ, গণসংখ্যার সাথে আরেকটা জিনিস বের করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যার সাথে আরেকটা কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত মানে হচ্ছে একটার পর একটা যোগ হবে। প্রথমে যদি থাকে 2, তারপরে যদি 3 থাকে তো দ্বিতীয়টা আর 3 হবে না, দ্বিতীয়টা হয়ে যাবে 3 আর 2 5। তৃতীয় যদি আবার 2 থাকে তাহলে 5 আর আগের পরের 2 মিলে হবে 7। এইভাবে ক্রমান্বয়ে যোগ হতে থাকবে। এটা কোনো সময় আর আরেকবার বলেন তো স্যার। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত, এটা অজীব রেখার জন্য লাগবে। এটা বুঝিয়ে দেন স্যার। এটা ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, আজকে আমরা ক্রমযোজিত করব, সমস্যা নাই, তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আজকে আমরা করব এই কিছুক্ষণের মধ্যেই। আমি একটু আজকে রিভিশনের বিষয়টা যাচ্ছি, তারপরে শনিবার থেকে মেইনলি তোমাদেরকে শেখাবো, অঙ্ক করবো আমরা 12 নম্বর উদাহরণ থেকে শনিবার থেকে। তো এরপরে আসা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা এখন কি কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগে কোথায় কোথায়, এটা একটা প্রশ্ন। কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা কি কাজ করতে লাগে? তোমরা একটা জিনিস জানছো যে ক্রমযোজিত লাগে হচ্ছে অজীবের জন্য। আরেকটা আছে, আরেকটা কি? আরেকটা আমরা এইবার করব, এই জন্য তোমরা অনেকেই এখনো জানো না, সেটা হচ্ছে মধ্যক। স্যার অজীবটা কি? অজীব রেখা, তুমি কি প্রথম সেমিস্টারে অজীব রেখা করোনি? স্যার আমি তো ক্লাসে করিনি। ক্লাসই করোনি। অজীব রেখা হচ্ছে যে এরকম একটা রেখা, আস্তে 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 শুধু উপরের দিকে উঠে যাবে, ঢেউ এরকম। এই রেখার নাম হচ্ছে অজীব রেখা। এটার দ্বারা বোঝা যাবে যে আসলে মানে যে ধরো মনে করো ক্রিকেটের রান, ক্রিকেট খেলার রান কি প্রতি ওভারে ওভারে বেড়েছে নাকি আরো বাড়েনি, স্থির আছে, এটা দ্বারা বোঝা যায়। এটার নাম অজীব রেখা। অজীব রেখা শুধুমাত্র কি নিম্নগামী না ঊর্ধ্বগামী? শুধু ঊর্ধ্বগামী হয়। আলোচনার মধ্যে কিন্তু অনেক নৈবেত্তিক 10-15টা নৈবেত্তিক প্রশ্ন চলে আসছে আলোচনার মধ্যে। তাহলে এখানে মনে রাখো, ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয় অজীবের ক্ষেত্রে আর কিসের ক্ষেত্রে? মধ্যকের ক্ষেত্রে। না, কখনো নিম্নগামী হবে না, কারণ ক্রমযোজিত গণসংখ্যা কখনো কমে না। তো ক্রমযোজিত মানে সবসময় বাড়বে। যদি কোনো গণসংখ্যা 0 থাকে তো 0 হলে তো আগেরটাই বসবে। আগেরটা ছিল 20 আর পরেরটা 0, তো 20 আর 0 যোগ করলে 20 হয়, কিন্তু নিম্নতে নামবে না, মাইনাস কখনো হবে না। আচ্ছা, এটা গেল এক সাইড। এবার আমরা আরেক সাইড আসি। আরেক সাইড হচ্ছে আরো 2টা বিষয় আছে, আমার মনে হয় এগুলো আলোচনা করতে আজকে শেষ হয়ে যাবে। তোমরা পুরাটা রিভিশন দিবে, তারপরে সামনে আমরা 12 নম্বর উদাহরণ থেকে মধ্যক প্রচুরক এগুলো অঙ্কগুলো করব। তোমরা গড় করা হয়েছে আগে, গড়গুলো রিভিশন দিবে। আচ্ছা, এরপরে 2টা বিষয় আসি। এক নাম্বার হচ্ছে
এক নাম্বার যেটাকে বলে হচ্ছে চলক। চলক এটা সম্পর্কে আগে আসি, তারপরে আমাদের দরকার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। দুইটা বিষয় বাদ আছে এখনো। চলক, চলক কি? আমরা জানি চলক মানে যেটার মান স্থির থাকে না, পরিবর্তন হয়, তাই না? যেটার মান কি হয়? পরিবর্তন হয়, পরিবর্তিত হয়। পরিবর্তন হয়। তো আমরা কোন একটা বিষয়ের উপরে সংখ্যাসূচক তথ্য বা উপাত্ত যদি সংগ্রহ করি, সেটাই হচ্ছে পরিসংখ্যানের চলক। কোন একটা বিষয়ের উপরে সংখ্যাসূচক তথ্য যদি আমরা সংগ্রহ করি, সেটা হচ্ছে পরিসংখ্যানের কি? চলক। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝো। যেমন একটা ক্লাসের মধ্যে গেলাম, গিয়ে বললাম যে একজনকে দাঁড়িয়ে বলো কে ম্যাথ মানে গণিতে কত পেয়েছো, টিউটোরিয়ালে কে গণিতে কত পেয়েছো। এখন একজন দাঁড়িয়ে বললো আমি 20 পেয়েছি, একজন বললো আমি 25 পেয়েছি। এই যে আমি একটা বিষয়ের উপরে, আমি কিসের উপরে চেয়েছি? একটা বিষয়ের উপরে চাইনি, ম্যাথের উপরে ইয়েস স্যার। কে কত পেয়েছে এটা আমি চেয়েছি। তাহলে এই যে ম্যাথের উপরে যে আমি চাইলাম, এটাই কিন্তু পরিসংখ্যানের চলক, যেটাকে বলবে এক্স আই। x1 মানে হচ্ছে প্রথম জনার, আমি যার কাছে ম্যাথের নাম্বার চালাম সে হচ্ছে x1। দ্বিতীয় যার কাছে চাবো সে হচ্ছে x2। তৃতীয় যার কাছে চাবো সে হচ্ছে x3। ঠিক আছে, এইভাবে ক্রমান্বয়ে বাড়বে। এগুলোকে x1 x2 x3 বলা হয়, মানে সংক্ষেপে সব মিলে হচ্ছে xi। এখন পরিসংখ্যানের যে চলক সেটা আবার দুই প্রকার। পরিসংখ্যানের চলক কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরের নাম হচ্ছে বিচ্ছিন্ন, দুই নাম্বার হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন কি? যেই চলকের মানগুলো চলক আর চলকের মান পার্থক্য কিন্তু। চলক বলতে বোঝাচ্ছি ওই যে গণিত বিষয়টাই চলক, আর গণিতের মার্ক যেটা নিব আমরা সেটা হচ্ছে চলকের মান। তো যেই চলকের মানটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, কখনো পয়েন্ট আসে না, দশমিক আসে না, সেটার নাম কি? বিচ্ছিন্ন চলক। সেই চলকের নাম বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক। যেমন হচ্ছে গণসংখ্যা, ছাত্র সংখ্যা, যে কোনো সংখ্যামূলক যত আছে সংখ্যা। তারপরে প্রাপ্ত নাম্বার, আসলে পয়েন্ট দেওয়ার নিয়ম নাই, প্রাপ্ত নাম্বারটাও হচ্ছে পূর্ণ সংখ্যা। সংখ্যামূলক যত আছে তার সাথে হচ্ছে প্রাপ্ত নাম্বার, এগুলো হচ্ছে সব কি? বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কাকে বলা হয়? বিচ্ছিন্ন চলক। এই চলকের মান পূর্ণ এবং অপূর্ণ সবই হয়। এই চলকের মান পূর্ণ অপূর্ণ দুই রকম সংখ্যায় হয়, তার নাম কি? অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক। যেমন উচ্চতা। যেমন কি উচ্চতা? উচ্চতা একটা চলক, তাই না? উচ্চতা একটা চলক না? কারণ এক একজন মানুষের উচ্চতা এক এক রকম হবে, চেঞ্জ হবে, এজন্য উচ্চতা চলক। তো আমরা যদি উচ্চতা সংগ্রহ করি, তো উচ্চতার মধ্যে কি শুধু 5 ফিটের পরে ডাইরেক্ট লাফ দিয়ে 6 ফিট, মানে একটা মানুষ 5 ফিট আছে হঠাৎ করে লাফ দিয়ে 6 ফিট হয় নাকি? নাকি আস্তে আস্তে হয়? একটা পয়েন্টে আসবে, 5 ফিট 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম পয়েন্টে আসবে। এরপরে আছে তোমার হচ্ছে ওজন, তাপমাত্রা, এইগুলো সবই হচ্ছে অবিচ্ছিন্ন। ঠিক আছে, যেগুলো পয়েন্টে আসবে এটা চিন্তা করবে, যেগুলো পয়েন্টে আসবে। আর যেগুলো পয়েন্টে আসা সম্ভব না, সংখ্যা, যদি বলি যে ক্লাসে ছাত্র কয়জন আছে, তো ধরো তুমি গুনবে 1 2 করে গোনার পরে কি বলবে যে 32.5টা ছাত্র আছে?
স্যার নাকি 32টা ছাত্র আছে? আসলে কাউকেই যে না স্যার একজনের তো একটু পায়ে সমস্যা আছে তো ওকে অর্ধেক ধরি, বা একজন কথা বলতে পারে না তো ওকে অর্ধেক ধরি, আসলে কি হবে? না স্যার। না স্যার না স্যার। চিহ্ন আর হচ্ছে অবিচ্ছিন্ন চলক, এটুকু আমরা জেনে রাখি। স্যার আপনি বললেন না যে প্রাপ্ত নম্বর কখনো পয়েন্ট আসে না, ওটা তো অনেক সময় আসতেও পারে। না, আমি বললাম যে প্রাপ্ত নম্বরের নিয়ম হচ্ছে পয়েন্টে না দেওয়া, সেই হিসাবে পরীক্ষাতে যখনই বলবে প্রাপ্ত নাম্বারটা কি চলক, তোমরা বলবে হচ্ছে বিচ্ছিন্ন চলক, এটা মূল নিয়ম। আমরা মাঝে মধ্যে এটার ব্যতিক্রম করি, বিভিন্ন কারণে পয়েন্ট দিই, আসলে কিন্তু নিয়ম নাই, প্রাপ্ত নাম্বার পূর্ণ সংখ্যায় হবে, ঠিক আছে? 1 পাবে, নাহলে 2 পাবে, নাহলে 3 পাবে, আড়াই পাওয়ার নিয়ম নাই। তো মূল নিয়মটাই ফলো করবে পরীক্ষাতে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে সর্বশেষ আমরা আসি কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতাটা কি? কেন্দ্রীয় প্রবণতা 2 ক্ষেত্রে আসে, কারণ আমরা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতেছি কয় নিয়মে? 2 নিয়মে। 2 নিয়মে। বিন্যস্ত করার পরে কেন্দ্রীয় প্রবণতাটা বোঝা যায়, আগে বোঝা যায় না, এলোমেলো হয়ে আছে, বোঝা যায় না, কিন্তু বিন্যস্ত করার পরে বোঝা যায়। তো 2 নিয়মে যেহেতু বিন্যস্ত আছে, এই জন্য 2টা কথা বলতে হবে, যে উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে, এগুলো সব বইতে পাবে, বইতে আছে। 13 নাম্বার উদাহরণ করতে গেলে ওখানে দেখবে যে উত্তর দেওয়া আছে, উদাহরণ 13তে বলা আছে অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানে 340 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে, 340 পৃষ্ঠা। অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোন মানের কাছে পুঞ্জীভূত হয়। মানে এক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে 35, 34, 32, আবার 35, মানে এক জায়গায় গিয়ে অনেক বেশি মান আছে এক জায়গাতে। তো উপাত্ত সমূহকে, অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে মাঝামাঝি কোন মানের কাছাকাছি, মাঝামাঝি একটা মানের কাছাকাছি কি হয়? উপাত্ত সমূহ পুঞ্জীভূত হয়। কি হয়? পুঞ্জীভূত হয়। পুঞ্জীভূত শব্দটা হচ্ছে ক্রমানুসারে সাজানোর সাথে সম্পর্কিত, মনে রাখবে। ক্রমানুসারে সাজালে মাঝামাঝি একটা মানের কাছে পুঞ্জীভূত হয়, একটা মানের কাছে পুঞ্জীভূত হয়, এটা একটা। 2 নাম্বার হচ্ছে আমরা যেহেতু সাজাবো, আরেক পদ্ধতি আছে শ্রেণীবদ্ধ বা সারণীবদ্ধ। আবার উপাত্ত সমূহকে যদি আমরা গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করি, তখন মাঝামাঝি একটি শ্রেণীতে, আগে বলছিলাম একটি মানের কাছে, এবার কি একটি শ্রেণীতে, কারণ শ্রেণীবদ্ধ করেছি। উপাত্ত সমূহকে শ্রেণীবদ্ধ করলে, গণসংখ্যা নিবেশন সারণীতে স্থাপন করলে মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। কি দেখা যায়? গণসংখ্যার মানে বেশি গণসংখ্যা দেখা যায়, বেশি গণসংখ্যা দেখা যায়, যে 30 থেকে 35 মনে করো অনেক গণসংখ্যা। বিষয়টা বুঝতে পারছো কি? তাহলে 2 ক্ষেত্রে, এক ক্ষেত্রে পুঞ্জীভূত হতে দেখা যায় মাঝখানে, আরেক ক্ষেত্রে একটা শ্রেণীতে, মাঝের একটা শ্রেণীতে প্রাচুর্য দেখা যায়। কিসের প্রাচুর্য? গণসংখ্যার প্রাচুর্য। এই 2টা বর্ণনা দেওয়ার পরে, হ্যাঁ বলো স্যার। ওইটা কি সংখ্যা হবে যে 333 পৃষ্ঠা কেন্দ্রীয় প্রবণতা লাস্টের থেকে 3 নাম্বার লাইনে? হ্যাঁ, ওখানে তো আছে, ওখানে লাস্টের শুধু ওইটুক বললে হবে না, পুরাটাই বলতে হবে। এরপরে আসো, এরপরে কি বলা আছে? সর্বশেষ লাইনে বলা আছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এই যে 2 রকম প্রবণতা দেখলাম আমরা, একটা ক্রমানুসারে সাজালে একরকম, আরেকটা হচ্ছে সারণীবদ্ধ করলে আরেক রকম। এই যে প্রবণতাটাকে, এটাকে কি বলা হয়? কেন্দ্রীয় প্রবণতা। উপাত্ত সমূহের কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এখন যদি তুমি মনে করো যে আমি শুধু লাস্টের এই লাইনটা দেবো যে এই প্রবণতাটাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়, কিন্তু এই প্রবণতাটা কোন প্রবণতা? এই প্রবণতাটা কোন প্রবণতা? তুমি খালি এইটুক যদি সংজ্ঞা দিয়ে রাখো, তাহলে কোন প্রবণতা? সেই প্রবণতাটাই আগের 2 লাইনে বলা আছে, যে কি বলে, মানের ক্রমানুসারে একটা প্রবণতা। হ্যাঁ, সেটাই তো, কখন হয়, কিভাবে হয়, সেটা আগের লাইনে বলা আছে। তোমরা 340 পৃষ্ঠায় যে সংজ্ঞা দেওয়া আছে,
এইটা ভালো করে আয়ত্ত করো, ঠিক আছে? 340 পৃষ্ঠা। আচ্ছা, আমি সর্বশেষ আসছি এখন কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ, মান তো আছে কিন্তু পরিমাপ মানে যেটা দিয়ে মাপবো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 3টি। কয়টি? 3টি। হ্যাঁ, কেন্দ্রীয় গাণিতিক গড়, মধ্যক আর প্রচুরক। হ্যাঁ, গড়, মধ্যক, প্রচুরক, একবারে সহজ কথা। গড়, মধ্যক, প্রচুরক। প্রচুরক, এই 3টা। কেন্দ্রীয় প্রবণতা কয়টি এটা কিন্তু হবে না। কেন্দ্রীয় প্রবণতা কয়টি? কেন্দ্রীয় প্রবণতা কয়টি হয় না। কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতাই, কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? বলো, কেন্দ্রীয় প্রবণতা কয়টি? কথাটা কি ঠিক আছে? পরিমাপ কয়টি হবে? আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন আর করছি না, তোমরা পড়ে নিবে। আমি পুরা বিষয়ের উপরেই মোটামুটি রিভিশন দিয়ে দিলাম। এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে, বইয়ে বিভিন্ন জায়গায় আছে। তারপর ভিডিওটাও দিয়ে দেবো, সেখানে তোমরা পাবে। এখান থেকে নৈবেত্তিকের অনেক বিষয়গুলো পেয়ে যাবে, প্রায় 60-70% পাবে, আর কিছু অঙ্ক থেকে পাবে। তো আগামী ক্লাসে আমরা এই যে ক্রমজয়িত গণসংখ্যা দেখানো দরকার ছিল, উদাহরণ 12 শনিবারে করব, তখন কিন্তু আমরা একবারে ক্রমজয়িত পাবোই, কারণ উদাহরণ 12তে আমাদের বলবে হচ্ছে মধ্যক নির্ণয় করতে, আর মধ্যক নির্ণয় করার জন্য অবশ্যই ক্রমজয়িত গণসংখ্যা লাগবেই। তাহলে আগামী শনিবারে ইনশাআল্লাহ ক্রমজয়িত গণসংখ্যা দেখতে পাবে, পাশাপাশি কিভাবে আমরা সারণীবদ্ধ ক্ষেত্রে মধ্যক নির্ণয় করব এটা শিখতে পারবো। তো আমি সর্বশেষ একটু সূত্রটা লিখে দিই, যদি কেউ পারো, কেউ না সবাই এই সূত্রটা একটু দেখে আসবে। সেটা হচ্ছে মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এই সূত্রটা বইতেও আছে, এটা তোমরা একটু কয়েকবার পড়লে মাথায় থাকবে, তাহলে সুবিধা হবে বুঝাতে। আর পরিচয়গুলো আমি পরে সামনে শনিবারের দিন বুঝিয়ে দেবো, এল এর পরিচয় কি। এদের পরিচয় না জানলে কিন্তু মান বসাতে পারবে না। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? স্যার ম্যাথের শীটগুলো আপনি যে হচ্ছে এক্সামের লিংকটা দিয়েছেন, ওখান থেকে কিভাবে নিব? ওখানে দেখবে আছে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে গেলে নোটস আছে। তুমি সাবজেক্টে ঢোকার পরে, মাই সাবজেক্টে ঢোকার পরে ধরো তোমার সাবজেক্ট, অনেক সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের নোট এবং হোমওয়ার্ক 2টা করে লেখা আছে। আমার সাবজেক্ট যেটা গণিত, সেখানে গিয়ে নোটসে যদি তুমি ক্লিক করো, তাহলেই দেখবে যে ওখানে একবারে 10টা নোট দেওয়া আছে। ডান পাশে দেওয়া আছে ডাউনলোডে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে। চেষ্টা করো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের কাজ হচ্ছে যা কিছু হোমওয়ার্ক তো এটাই, তোমাদেরকে যা কিছু শেখালাম এই পুরাটা রিভিশন দেওয়াটাই হোমওয়ার্ক। সব স্যার কিছু লেখা নাই, এগুলো সুন্দর করে লিখবে তুমি, এটাই তোমার জন্য উপকার হবে। সুন্দর করে লিখবে, শুরু থেকে একবারে পরিসংখ্যান কাকে বলে থেকে শুরু করে একবার আমি শেষে কেন্দ্রীয় প্রবণতা পর্যন্ত গেলাম, এগুলাই সুন্দর করে একটা নোট করার মতো করবে, ঠিক আছে? আর সামনের দিন আমরা উদাহরণ 12 করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। স্যার লিখে কি পোস্ট করব? লিখে পোস্ট করতে পারো, তোমার ইচ্ছা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।